আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। সামরিক শক্তিতে পাকিস্তান বনাম আফগানিস্তান, কার সক্ষমতা কেমন? সত্যি কি পাকিস্তান 106 ধাপ এগিয়ে? ইসরায়েলে হামলা বন্ধের নির্দেশ দিয়েছে হুথি যোদ্ধারা। ফাঁস হওয়া নথিতে প্রকাশ, গাজা যুদ্ধের সময় ইসরায়েলকে গোপনে সহযোগিতা করে 6 আরব দেশ: বাহরাইন, মিশর, সৌদি আরব, কাতার, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ দাবি করে আফগানিস্তানের বিবৃতি, পাকিস্তানের তীব্র প্রতিবাদ, ক্ষুব্ধ কাশ্মীরিরা। জিম্মি মুক্তির পরই গাজায় ভয়ঙ্কর পরিকল্পনা ইসরায়েলের। সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় 125 কিলোমিটার এলাকা জুড়ে নতুন স্বর্ণের খনির সন্ধান। ইসরায়েলে হামলা বন্ধের নির্দেশ দিয়েছে হুথি যোদ্ধারা। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। 2025 সালের সামরিক শক্তি সূচকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা গেছে। বিশ্ব সামরিক সক্ষমতা পর্যবেক্ষক সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ার এর সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী সামরিক সক্ষমতা, জনশক্তি, প্রতিরক্ষা বাজেট ও বিমান শক্তি সব ক্ষেত্রেই পাকিস্তান আফগানিস্তানের তুলনায় যোজন যোজন এগিয়ে রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের সূচকে পাকিস্তানের শক্তি সূচক দাঁড়িয়েছে 10.25, যা বিশ্বে 12তম স্থান। অন্যদিকে আফগানিস্তানের সূচক 2.64, যা তুলনামূলকভাবে অনেক বেশি কম এবং সামরিক দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে। এই র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের অবস্থান 118তম। পাকিস্তানের সক্রিয় ও আধা সামরিক বাহিনীর সংখ্যা প্রায় 5 লাখ, যা আঞ্চলিকভাবে শক্তিশালী হিসেবে বিবেচিত। আফগানিস্তানের নিয়মিত সেনাবাহিনী নেই, তাদের সক্রিয় বা রিজার্ভ বাহিনীর সংখ্যা প্রায় শূন্যের কোঠায়। প্রশিক্ষণ এবং আধুনিক অস্ত্র ব্যবহারে পাকিস্তান আন্তর্জাতিক সহযোগিতা ও ন্যাটো সমর্থিত প্রশিক্ষণ পেয়েছে, যা আফগান বাহিনীর ক্ষেত্রে নেই। প্রতিরক্ষা বাজেটেও দুই দেশের ব্যবধান বিশাল। পাকিস্তানের বাজেট প্রায় 7.64 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে আফগানিস্তানের বাজেট মাত্র 29 কোটি ডলার। বাজেটের এই পার্থক্য সামরিক প্রযুক্তি, অস্ত্র ভাণ্ডার ও সরঞ্জাম উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাকিস্তানের বিমান বাহিনীতে প্রায় 1400টি বিমান রয়েছে, যার মধ্যে যুদ্ধ বিমান, আক্রমণ হেলিকপ্টার ও কার্গো প্লেন অন্তর্ভুক্ত। আফগানিস্তানের বিমান শক্তি প্রায় নিষ্ক্রিয়, তাদের হাতে মাত্র 9টি বিমান। স্থল বাহিনীতে পাকিস্তানের কাছে রয়েছে ট্যাঙ্ক, সাঁজোয়া যান, স্বচালিত আর্টিলারি ও রকেট সিস্টেম সহ আধুনিক অস্ত্রের বিস্তৃত ভাণ্ডার। আফগান বাহিনী এসব ক্ষেত্রে কার্যত পিছিয়ে রয়েছে। আফগানিস্তান ল্যান্ডলকড হওয়ায় নৌবাহিনী গঠন করতে পারছে না। বিপরীতে পাকিস্তানের উন্নত নৌবাহিনী ভারত মহাসাগর অঞ্চলে শক্ত অবস্থান তৈরি করেছে। বিশ্লেষকদের মতে আফগানিস্তান রাজনৈতিক অস্থিরতা, দুর্বল অর্থনীতি এবং সীমিত আন্তর্জাতিক সহযোগিতার কারণে প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তিশালী হতে পারছে না। পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন ও তুরস্কের সহযোগিতায় প্রযুক্তিগতভাবে দ্রুত আধুনিকায়িত হচ্ছে। সীমান্ত উত্তেজনার প্রেক্ষিতে দেখা গেছে পাহাড়ি ভূখণ্ড ও স্থানীয় গেরিলা কৌশলে আফগান যোদ্ধাদের কিছু সুবিধা আছে, কিন্তু সামরিক শক্তিতে পাকিস্তান আঞ্চলিকভাবে অনেক এগিয়ে। ইসরায়েলে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল্লাহ মালিক আল হুথি। পাশাপাশি তিনি লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল ও তার সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজেও হামলা বন্ধের নির্দেশ দেন। রুশ সংবাদ সংস্থা তাসকে এই তথ্য নিশ্চিত করেছে হুথির এক সূত্র। প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনি নেতার এই নির্দেশের শর্ত ইসরায়েল যেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি মেনে চলে। সূত্রটি জানায়, গাজা যুদ্ধের সক্রিয় পর্যায়ে শেষ হওয়ায় ইসরায়েল ও এর সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোর বিরুদ্ধে সব ধরনের অভিযান স্থগিত করা হয়েছে। এছাড়া ইয়েমেনি এই নেতা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো মেনে চলছে কিনা তা পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের পরবর্তী পদক্ষেপ এটার উপর নির্ভর করবে। প্রায় 2 বছর ধরে চলা গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে গত মাসের শেষের দিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। এর সপ্তাহ খানেক পর গত 29 সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর 20 দফা শান্তি পরিকল্পনা প্রকাশ
প্রকাশ করেছেন তিনি। ট্রাম্পের ওই 20 দফা প্রস্তাব নিয়ে গত সোমবার মিশরের পর্যটন শহর শারম আল শেখে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের পরোক্ষ আলোচনা শুরু হয়। টানা 3 দিনের মাথায় বুধবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের প্রথম ধাপ মানতে সম্মত হয় দুই পক্ষ। শুক্রবার আনুষ্ঠানিকভাবে হামাসের সাথে যুদ্ধবিরতি অনুমোদন করে ইসরায়েলি সরকার এবং এদিনই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর ও সেনা প্রত্যাহার শুরু হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। সূত্র তাস। ফাঁস হওয়া নথিতে প্রকাশ, গাজা যুদ্ধের সময় ইসরায়েলকে গোপনে সহযোগিতা করে 6 আরব দেশ: বাহরাইন, মিশর, সৌদি আরব, কাতার, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। বিগত 2 বছর ধরে আরব নেতারা প্রকাশ্যে গাজায় ইসরায়েলের যুদ্ধের নিন্দা জানিয়েছেন, কিন্তু গোপনে ইরান ও তাঁর সহযোগী মিলিশিয়াদের মোকাবেলায় ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সামরিক সহযোগিতা আরও গভীর করেছে। এই 6 আরব দেশ বাহরাইন, মিশর, সৌদি আরব, কাতার, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। দ্য ওয়াশিংটন পোস্ট এবং ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের পর্যালোচনা করা ফাঁস হওয়া মার্কিন নথিতে এই সহযোগিতা বিশদভাবে তুলে ধরা হয়েছে। দ্য ওয়াশিংটন পোস্ট শনিবার জানায়, এই সহযোগিতা করা হয়েছে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নামক একটি প্রচেষ্টার মাধ্যমে, যা সহজতর করা হয় মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের মাধ্যমে। ইসরায়েল এবং হামাস বুধবার একটি শান্তি কাঠামোর প্রথম ধাপে সম্মত হওয়ার পর এই তথ্যগুলো প্রকাশিত হলো। চুক্তির প্রথম ধাপে জিম্মিদের মুক্তি এবং গাজা থেকে ইসরায়েলিদের আংশিক সেনা প্রত্যাহারের বিষয়টিও রয়েছে। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা জানান, যুদ্ধবিরতিকে পর্যবেক্ষণ করতে 200 জন আমেরিকান সৈন্যকে ইসরায়েলে পাঠানো হবে। তাদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা প্রকল্পে জড়িত বেশ কয়েকটি আরব দেশের সৈন্যরাও যোগ দেবে। ফাঁস হওয়া নথিগুলো 2022 থেকে 25 সালের মধ্যে তৈরি হয়েছে। এতে প্রকাশ পেয়েছে ইসরায়েল এবং আরব সামরিক বাহিনী বাহরাইন, মিশর, জর্ডান এবং কাতারে গোপনভাবে পরিকল্পনা বৈঠক করেছে। 2024 সালের মে মাসে কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ইসরায়েলি প্রতিনিধিরা জনসম্মুখে আসা এড়াতে সেখানে সরাসরি পৌঁছেছিল বলে জানা যায়। ইসরায়েলের 9 সেপ্টেম্বরের দোহা বিমান হামলার পর এই অংশীদারিত্বে টানাপোড়েন দেখা দেয়। ওই হামলায় হামাস নেতাদের লক্ষ্য করা হলেও বেসামরিক এলাকায় আঘাত এনেছিল। ট্রাম্প প্রশাসনের চাপের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের কাছে ক্ষমা চেয়েছেন এবং সেখানে ভবিষ্যতে কোনো হামলা না করার প্রতিশ্রুতি দেন। ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, ইরানের দিক থেকে আসা যৌথ হুমকি সহযোগিতা বজায় রাখতে সাহায্য করেছিল। একটি শ্রেণীবদ্ধ মানচিত্রে গাজা এবং ইয়েমেনের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র গতিপথ দেখানো হয়, আর অন্য একটি ব্রিফিংয়ে ইরানকে ফিলিস্তিনিদের রক্ষক হিসেবে দেখানোর বয়ানের মোকাবিলা করার আহ্বান জানানো হয়। কাশ্মীর প্রসঙ্গে ভারত আফগানিস্তান যৌথ বিবৃতি নিয়ে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। এতে ক্ষুব্ধ হয়েছে কাশ্মীরিরাও। যৌথ বিবৃতির একটি অংশে জম্মু কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে পাকিস্তান তীব্র আপত্তি জানিয়েছে এবং ইসলামাবাদে আফগান রাষ্ট্রদূতকে তলব করেছে। অন্যদিকে ভারত আফগানিস্তানের যৌথ বিবৃতিতে ভিত্তিহীন বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। আইন বিশেষজ্ঞরা নয়াদিল্লিতে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে যৌথ বিবৃতিতে জাতিসংঘের স্বীকৃত বিরোধপূর্ণ অঞ্চল জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরার ভারতীয় প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে। তারা এটিকে ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক এবং কাশ্মীর সম্পর্কিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতি নিয়ে পাকিস্তান ইতিমধ্যে তীব্র আপত্তি জানিয়েছে। বিবৃতিতে জম্মু ও কাশ্মীরকে ভুলভাবে ভারতের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সত্য এবং অঞ্চলটির আইনি অবস্থার পরিপন্থী। আইন বিশেষজ্ঞরা বলছেন, জম্মু ও কাশ্মীর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধ, যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচ্য সূচিতে ঝুলে আছে। 1948 সালের রেজলিউশন 47 সহ একাধিক ইউএনএসসি রেজলিউশন স্পষ্টভাবে জম্মু কাশ্মীরের জনগণের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি অবাধ ও নিরপেক্ষ গণভোটের মাধ্যমে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রয়োগের আহ্বান জানায়। কোনো দ্বিপাক্ষিক বা একতরফা ঘোষণা এই আন্তর্জাতিকভাবে বাধ্যতামূলক প্রতিশ্রুতিকে পরিবর্তন করতে পারে না। বিশেষজ্ঞরা ভারতের অবস্থানের অসঙ্গতি তুলে ধরেছেন, কারণ
কারণ নয়াদিল্লি নিজেই এর আগে তালেবানকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দিয়েছিল এবং 2021 সালের আগস্টে কাবুল দখলের পর তালেবান সরকারকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছিল। এটি কৌতুকপূর্ণ যে ভারত যে একসময় তালেবান শাসনকে অবৈধ এবং সন্ত্রাস সংযুক্ত বলেছিল, এখন কাশ্মীরে নিজস্ব রাজনৈতিক প্রচার চালাতে তার সাথে যৌথ বিবৃতি দিয়েছে বলেছেন একজন আইন বিশেষজ্ঞ। জিম্মি মুক্তির পরে গাজায় ভয়ঙ্কর পরিকল্পনা ইসরায়েলের। গাজা উপত্যকায় দীর্ঘ সংঘাতের পরে জিম্মিদের মুক্তি কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হামাসের ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করার পরিকল্পনা করেছে ইসরায়েল। রোববার ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে এই পদক্ষেপ নেওয়া হবে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদন ও নেতৃত্বে। আল আরাবিয়া এক প্রতিবেদনে এই খবর জানায়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গিলাদ কাজ বলেছেন, জিম্মিদের প্রথম ধাপে মুক্তি দেওয়ায় কাজ শেষ হলে হামাসের সুড়ঙ্গ ধ্বংস করাই হবে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি জানিয়েছেন, এই অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রীর ভাষ্য অনুযায়ী মার্কিন সমর্থনে যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে হামাসকে নিরস্ত্রীকরণ এবং সুড়ঙ্গসমূহ ধ্বংস করা হবে। হামাস গাজায় বিস্তৃত ভূগর্ভস্থ সুড়ঙ্গের একটি জটিল নেটওয়ার্ক পরিচালনা করে, যা তাদেরকে ইসরায়েলের নজরদারির বাইরে থেকে লুকিয়ে থেকে কাজ করার সুযোগ দেয়। কিছু সুড়ঙ্গ সীমানার নিচে দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছে, যা ব্যবহার করে হামাস আকস্মিক হামলা চালিয়ে আসছে বলে ইসরায়েল অভিযোগ করে। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বিনিময় সমঝোতার প্রথম ধাপে 13 অক্টোবর পর্যন্ত জীবিত ও মৃত মিলিয়ে 48 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। বিনিময়ে ইসরায়েল 250 জন কারাবন্দী মুক্তি দেবে, যাদের মধ্যে কয়েকজন বড় ধরনের হামলার দায়ে অভিযুক্ত। একই সঙ্গে প্রায় 1700 জন গাজায় বন্দীরও মুক্তি পাবে। তবে হামাস এখনো পুরোপুরি নিরস্ত্রীকরণ প্রস্তাবে সম্মতি দেয়নি। সংগঠনের জ্যেষ্ঠ কর্মকর্তা হোসাম বাদরান রবিবার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে বহুবিধ জটিলতা এবং সমস্যা রয়েছে। তিনি ইঙ্গিত করেছেন, সুড়ঙ্গ ধ্বংস এবং অস্ত্রশূন্যকরণ নিয়ে এখনো তফসিল ভিত্তিক ও নিরাপত্তাজনিত বিষয়ে সমঝোতা বাকি আছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজার ভূগর্ভস্থ কাঠামোতে ব্যাপক সামরিক ও পুনরুদ্ধার কর্ম শুরু হবে, যা অঞ্চলটির ভূকৌশলগত পরিস্থিতি ও পুনর্বাসন কার্যক্রমে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের পবিত্র নগরী খ্যাত মক্কা অঞ্চলে সম্প্রতি বিশাল এক স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। প্রায় 125 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই খনিজ ভাণ্ডারকে দেশটির ইতিহাসে অন্যতম বড় আবিষ্কার হিসেবে দেখা হচ্ছে। মানসুরা মাসারা সোনার খনির দক্ষিণাঞ্চলে এই নতুন স্বর্ণের খনি আবিষ্কার ইতোমধ্যেই সৌদি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। সৌদি রাষ্ট্রীয় খনিজ কোম্পানি মাদ আদেন জানিয়েছে, সাম্প্রতিক অনুসন্ধানে প্রায় 100 কিলোমিটার ব্যাপী এলাকার উচ্চ মাত্রায় সোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। পরীক্ষাগারে বিশ্লেষণ করা নমুনায় দেখা গেছে প্রতি টন মাটিতে সর্বোচ্চ 20.6 গ্রাম সোনা রয়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অত্যন্ত সমৃদ্ধ হিসেবে বিবেচিত। মাআদেনের প্রধান নির্বাহী রবার্ট হুইলে বলেন, এই নতুন আবিষ্কার মক্কাকে বৈশ্বিক সোনার মানচিত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি শুধু অর্থনৈতিক নয়, প্রযুক্তিগত দিক থেকেও একটি ঐতিহাসিক অগ্রগতি। বর্তমানে মানসুরা মাসারা খনিতে আনুমানিক 70 লাখ আউন্স সোনা মজুত রয়েছে এবং প্রতি বছর প্রায় 2,50,000 আউন্স সোনা উত্তোলন করা হচ্ছে। নতুন এই আবিষ্কার উৎপাদন ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরো অঞ্চল জুড়ে 125 কিলোমিটার ব্যাপী একটি গ্লোবাল গোল্ড বেল্ট বা আন্তর্জাতিক মানের স্বর্ণপট্টি গড়ে উঠতে পারে। ইসরায়েলে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি। পাশাপাশি তিনি লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল ও তার সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজেও হামলা বন্ধের নির্দেশ দেন। রুশ সংবাদ সংস্থা তাসকে এই তথ্য নিশ্চিত করেছে হুথির এক সূত্র। প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনি নেতার এই নির্দেশের শর্ত ইসরায়েল যেন
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি মেনে চলে। সূত্রটি জানায়, গাজা যুদ্ধের সক্রিয় পর্যায়ে শেষ হওয়ায় ইসরায়েল ও এর সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোর বিরুদ্ধে সব ধরনের অভিযান স্থগিত করা হয়েছে। এছাড়া ইয়েমেনি এই নেতা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো মেনে চলছে কিনা তা পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেন পরবর্তী পদক্ষেপ এটার উপর নির্ভর করবে। প্রায় 2 বছর ধরে চলা গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে গত মাসের শেষের দিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। এর সপ্তাহ খানেক পর 29 সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর 20 দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করে তিনি। ট্রাম্পের ওই 20 দফা প্রস্তাব নিয়ে গত সোমবার মিশরের পর্যটন শহর শারম আল শেখ যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের পরোক্ষ আলোচনা শুরু হয়। টানা 3 দিনের মাথায় বুধবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের প্রথম ধাপ মানতে সম্মত হয় 2 পক্ষ। শুক্রবার আনুষ্ঠানিকভাবে হামাসের সাথে যুদ্ধবিরতি অনুমোদন করে ইসরায়েলি সরকার এবং এদিনই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর ও সেনা প্রত্যাহার শুরু হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। সামরিক শক্তিতে পাকিস্তান বনাম আফগানিস্তান, কার সক্ষমতা কেমন? সত্যি কি পাকিস্তান 106 ধাপ এগিয়ে? ইসরায়েলে হামলা বন্ধের নির্দেশ দিয়েছে হুথি যোদ্ধারা। ফাঁস হওয়া নথিতে প্রকাশ, গাজা যুদ্ধের সময় ইসরায়েলকে গোপনে সহযোগিতা করে 6 আরব দেশ: বাহরাইন, মিশর, সৌদি আরব, কাতার, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ দাবি করে আফগানিস্তানের বিবৃতি, পাকিস্তানের তীব্র প্রতিবাদ, ক্ষুব্ধ কাশ্মীরিরা। জিম্মি মুক্তির পরই গাজায় ভয়ঙ্কর পরিকল্পনা ইসরায়েলের। সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় 125 কিলোমিটার এলাকা জুড়ে নতুন স্বর্ণের খনির সন্ধান। ইসরায়েলে হামলা বন্ধের নির্দেশ দিয়েছে হুথি যোদ্ধারা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।